ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে বেছে বেছে 60টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। এর আগে তোমাদের 2016 সালে যখন এসএলএসটি পরীক্ষা হয়েছিল, তখন প্র্যাকটিক্যাল জিওগ্রাফি থেকে কিন্তু টোটাল 12টা এমসিকিউ প্রশ্ন এসেছিল। তার মধ্যে এই টোপোশিট ইউনিটটা থেকে কিন্তু 3টে প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তোমরা এসএলএসটি পরীক্ষাতে উত্তীর্ণ হবে কি হবে না এটা নির্ভর করছে তুমি প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো কতটা পেরেছো তার উপরে। এই বছরও অর্থাৎ 2025 সালে যে পরীক্ষা হতে চলেছে, এই বছরও কিন্তু প্র্যাকটিক্যাল জিওগ্রাফি থেকে টোটাল দেখবে 10 থেকে 12টা প্রশ্ন এই বছরও থাকবে। তার মধ্যে টোপোশিট ইউনিটটা থেকে মিনিমাম 3টে প্রশ্ন এই বছরও থাকবে। আমি এই ভিডিওর মাধ্যমে মোট 60টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তুলে ধরছি। তো অবশ্যই তোমরা যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে। দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের স্কেল 1:50 যদি 50,000 হয়, তাহলে অক্ষাংশের বিস্তৃতি কত হবে। ঠিক আছে, তাহলে স্কেলটা কত বলেছে 1:50,000। এই ক্ষেত্রে মনে রাখবে, যদি অক্ষাংশের বিস্তৃতি 4x4 হয়, মানে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হয়, সেটাকে বলা হয় মিলিয়ন সিট। সেটাকে কি বলা হয় না, মিলিয়ন সিট বলা হয়। ওকে, এই মিলিয়ন সিটের ক্ষেত্রে আরএফ কত হয় মনে রাখবে, 1:10 হয় 10 লাখ। ঠিক আছে, এর আরএফ কত হয় 1:10 লাখ হয়। তাহলে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি যেটাকে বলছে মিলিয়ন সিট, এর আরএফ কত 1:10 লাখ। ওকে, যখন এটা 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি হবে, তখন এর আরএফ হয় 1:2,50,000। ঠিক আছে, এর আরএফ কত হবে 1:2,50,000। যখন এটা 15 মিনিট ইন্টু 15 মিনিট হবে, ঠিক আছে, এর কিন্তু যে বিস্তারটা হবে বা এর যে আরএফটা হবে সেটা কিন্তু হবে 1:50,000। ওকে, তাহলে এটা হবে কি 1:50,000 এবং এর উত্তরও হবে এটা 1:50,000। আর আমরা স্কুল কলেজের যে টোপোশিটগুলো ইউজ করেছি বা পড়াশোনার জন্য ব্যবহার করেছি, সেই টোপোশিটের কিন্তু আরএফ ছিল 1:50,000। আর 1:50,000 এর মানে হচ্ছে কি বলতো, 1 সেন্টিমিটারে হয় 500 মিটার। 500 মিটার বলতে পারি আমরা, বা 0.5 কিলোমিটারও আমরা সেটাকে বলতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় ইঞ্চি শিট ম্যাপ। ঠিক আছে, এটাকে কি বলা হয়, ইঞ্চি শিট ম্যাপ বলা হয়। এবং এর আরএফ কত 1:50,000 এবং এর এক্সটেনশন কত 15 মিনিট ইন্টু 15 মিনিট। ঠিক আছে, আচ্ছা, এরপর চলো 2 নম্বর প্রশ্ন। বলছে একটা মিলিয়ন সিটের মধ্যে যত সংখ্যক ইঞ্চি শিট থাকতে পারে। ঠিক আছে, মনে রাখবো একটা মিলিয়ন সিটের মধ্যে প্রথমে কি ডিগ্রি শিট পাবো। তাহলে একটা মিলিয়ন সিট মানে কি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। সেটাকে যদি আমরা 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি করে ভাঙি, তাহলে সেটা হবে ডিগ্রি শিট হবে 16টা। তাহলে ধরে নিচ্ছি একটা মিলিয়ন সিট আছে, এখানে মিলিয়ন সিট আছে। তাহলে মিলিয়ন সিট থেকে আমরা কিসে যাব, ডিগ্রি শিটে যাব। ডিগ্রি শিটে যদি আমরা যাই, এবং ডিগ্রি শিট থেকে আমরা কিসে যাব না, সেটা আমরা কিসে যাব না, ইঞ্চি শিটে যাব। ঠিক আছে, এটা হচ্ছে ইঞ্চি শিট, 15 মিনিট ইন্টু 15 মিনিট এটাতে যেতে হবে। ঠিক আছে, আমরা কিসে যাব, ইঞ্চি শিটে যাব। ঠিক আছে, দেখো মিলিয়ন শিটে কি হয় 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হয়, ডিগ্রি শিটে কত হয় 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি হয়, আর ইঞ্চি শিটে কত হয় 15 মিনিট ইন্টু 15 মিনিট। এটা তো আমরা একটু আগেই পেলাম, তাই না। এই ক্ষেত্রে কি হয়, মিলিয়ন শিট থেকে যখন আমরা ডিগ্রি শিটে চলে যাব, তো একটা যখন মিলিয়ন শিট থাকবে, এর মধ্যে যখন আমরা ডিগ্রি ডিগ্রি করে ভাঙবো, এরকম মোট কতগুলো হবে 16টা হবে। তাহলে ডিগ্রি শিট কতগুলো পাবো আমরা, 16টি। তাহলে একটা মিলিয়ন শিটের মধ্যে কতগুলো ডিগ্রি শিট পাবো, 16টা। এখন একটা যখন ডিগ্রি শিট হয়, ভালো করে দেখো, একটা ডিগ্রি শিট এটা হলো, এই ডিগ্রি শিটকে যখন আমরা আবার 16টা ভাগে ভাগ করব, ঠিক আছে, এই 16টা ভাগের মধ্যে একটা ভাগ হয়ে যাবে কি ইঞ্চি শিট। ঠিক আছে, তাহলে ইঞ্চি শিট কি হয়ে যাবে, এখন এখানে পেয়ে গেলাম একটা। তো এই ক্ষেত্রে দেখো যে একটা ডিগ্রি শিটের মধ্যেই 16টা আছে ইঞ্চি শিট। তাহলে এই ডিগ্রি শিট মিলিয়ন শিটের মধ্যে কতটা আছে, আবার 16টা। তাহলে আমাদের হিসাবে কি হবে বলতো, 16 গুণ 16, 16 গুণ 16 করলে কত হবে 256। তাহলে মনে রাখবে একটা মিলিয়ন শিটের মধ্যে এই ছোট ছোট ইঞ্চি শিট কতগুলো আছে না, 256টা আছে ইঞ্চি শিট। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত হবে 256টা। ঠিক আছে, আচ্ছা, এটা যদি পরীক্ষাতে প্রশ্ন আসতো যে একটা মিলিয়ন সিটের মধ্যে কতগুলো ডিগ্রি শিট আছে, তাহলে 16টি হবে সেক্ষেত্রে উত্তর। ঠিক আছে, তাহলে এই তোমাদের দুটো প্রশ্ন কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে প্রশ্ন বলেছে। দেখো, বলছে সার্ভে অফ ইন্ডিয়া, SOI মানে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া,
ঠিক আছে, ভারতের যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র সেটা কে নির্মাণ করে বা কে তৈরি করে? সার্ভে অফ ইন্ডিয়া। এই সদর দপ্তর কোথায় আছে? দেরাদুনে। এবং এটা কত সালে তৈরি হয়? 1767 সালে কিন্তু এটা তৈরি হয়। বলছে সার্ভে অফ ইন্ডিয়া ভারতের উপমহাদেশকে কত থেকে কত ডিগ্রি পর্যন্ত ভাগ করেছে। ঠিক আছে, মনে করতো ভারতীয় উপমহাদেশ বলতে ভারত এবং তার আশেপাশের সমস্ত দেশগুলোকে একসাথে বলা হয় ভারতীয় উপমহাদেশ। এই টোটাল ম্যাপগুলোকে বা এই টোটাল এরিয়াটাকে ম্যাপে নিয়ে আসার জন্য ভারত কি করেছে বলতো? এই 44 ডিগ্রি ইস্ট থেকে এদিকে চলে যাবো আমরা 104 ডিগ্রি ইস্ট পর্যন্ত। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এক্সটেনশনে কিন্তু ভাগ করেছে। কিসের ক্ষেত্রে? না, দ্রাঘিমার ক্ষেত্রে। তো এটার কি উত্তর হবে? বি। 44 ডিগ্রি পূর্ব থেকে 104 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত কিন্তু ভারতীয় উপমহাদেশকে সার্ভে অফ ইন্ডিয়া ভাগ করেছে। ওকে, 4 নম্বর প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হলে সেই মানচিত্রের সূচক সংখ্যা কত হবে? ভালো করে এটাকে দেখবে। এই প্রশ্নের উত্তর পারলে কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর হয়ে যাবে। বলছে 4 ডিগ্রি এবং 4 ডিগ্রি, মনে রাখবে গোটা পৃথিবীকে যখন মিলিয়ন শিটে ভাগ করা হয়েছে তখন সেটা কিন্তু 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি করে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এবং এই যে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি করে ভাগ করা হয়েছে, তারপর কি করেছে না, প্রত্যেকটার ঘরের মধ্যে একটা করে সংখ্যা দিয়েছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এখানে কি 60, এখানে 61, এটা 62, এটা 63, এটা 64, এটা 65, এটা 66, এটা 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75। ঠিক আছে, তাহলে এটা একটা কি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি সিট। তাহলে এই 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি সিটের মধ্যে যে নাম্বারগুলো আছে এখানে শুধুমাত্র জাস্ট সংখ্যা থাকে। ঠিক আছে, ধরে নিচ্ছি 72। ঠিক আছে, বললাম যে একটা টপো সিটের নাম্বার 72 বা 73, 73। তো এটা কি? এটা কিন্তু বুঝে যেতে হবে যে এটা কি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রির টপো সিট মানে মিলিয়ন সিট। ওকে, ধরে নিচ্ছি যে 50। ঠিক আছে, তাহলে 50 একটা টপো সিটের নাম্বার কত পেলাম? বললাম যে শুধুমাত্র 50 বললাম। শুধু সংখ্যা যদি থাকে তাহলে সেটা আমরা কি বলবো? যে না, সেটা কিন্তু 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। আর 4 ডিগ্রিতে কি বলছি আমরা? মিলিয়ন সিট। ঠিক আছে, তাহলে এই মিলিয়ন সিটের আবার ফের আরএফটা কত হয়? এর আরএফ হয় 1:10 লক্ষ হয়। ঠিক আছে, এর আরএফ কত হয়? না, 1:10 লক্ষ হয়। ঠিক আছে, তাই এখানে বলেছে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাংশের বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি যদি হয় সেক্ষেত্রে তার সূচক সংখ্যা কত হবে? শুধুমাত্র সংখ্যা হবে। 73 হোক বা 74 হোক বা 75 হোক, সেটা শুধুমাত্র সংখ্যা হবে। ওকে, আচ্ছা, এই যে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এটাকে যখন 16টা ভাগে ভাগ করলাম তখন কি এটা 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি হয়েছে। তখন এখান থেকে যদি আমরা একটু টেনে বের করে নিয়ে আসি তখন সেটা কিন্তু 1 ডিগ্রি হয়ে যাবে। এটাকে যদি আমরা আবার 16টা ভাগে ভাগ করি, ধরো 16টা ভাগে ভাগ করলাম এরকম। ঠিক আছে, 4টা করলাম এদিকে, 4টা করলাম এদিকে, তাহলে 16টা ভাগ হলো। এই 16টা ভাগকে কি করেছে বলতো? এই 16টা ভাগকে তখন কিন্তু আর সংখ্যা দেয়নি। এই 16টা ভাগকে তখন কি করেছে? নাম এ বি সি এরকম নাম দিয়েছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি। ঠিক আছে, তাহলে এরপরে এটা যখন হলো তখন আমি ধরে নিচ্ছি যে এই টপোশিটটার নাম্বার বলবো আমরা, এই ঘরটার নাম্বার কত হবে? তাহলে এই ঘরটার নাম্বার দেখো 72, তাহলে এটা গোটাটাই 72। তাহলে 72-এর পরে কি হবে? 72-এর পর কি আছে? এ হবে। তাহলে এই টপোশিটটার নাম্বার কি হবে? 72-এর এ। ঠিক আছে, তাহলে এটার যখন আরএফ হলো, এর এক্সটেনশন হলো 4 ডিগ্রি 4 ডিগ্রি, তখন এটা যখন 1 ডিগ্রি 1 ডিগ্রি হবে তখন এই সাইডে কি হবে? এই গোটাটার কিন্তু এক্সটেনশন হয়ে যাবে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। ঠিক আছে, এই ক্ষেত্রে যে 72 যে এ, ধরো কোন একটা টপোশিটের নাম্বার বলো, 72-এর এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, যাই বলুক না কেন নাম্বার তারপরে হচ্ছে লেটার, তখন কিন্তু এটার আরএফ হবে 1:2,50,000। ঠিক আছে, তাহলে তখন এর আরএফটা কত হবে? 1:2,50,000। তার মানে পরীক্ষা যদি বলে দিত যে 73-এর সি এটা একটা টপোশিটের নাম্বার, এর আরএফ কত হবে, তখন কিন্তু আমরা অটোমেটিক ভাবে বুঝে যাব এর আরএফ কিন্তু হবে 1:2,50,000। ঠিক আছে, এরপর কি হয় বলতো? ধরো এই এই ঘরটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, বাইরে বের করে নিয়ে এসে এটাকে আবার এরকম 16টা ভাগে ভাগ করব। ঠিক আছে, 16টা ভাগে ভাগ করলাম। 16টা ভাগে ভাগ করার পর এইখানে কি করলাম? এটা কিন্তু এম চলে আসলো এদিকে। ঠিক আছে, তারপর এগুলোকে আমরা যা সংখ্যা দিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং 16, এই যে সংখ্যা দিলাম সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই ম্যাপটার নাম্বার কত হবে? তাহলে এখানে কত হচ্ছে? 5। তাহলে প্রথম দেখো নাম্বার কত ছিল? এদিক থেকে 72 নিয়েছিলাম আমরা, তাহলে 72 থাকলো। 72-এর পর এটা আমরা কি নিলাম? এম নিলাম। এদিকে কাকে নিলাম? এমটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কি হলো? 72 হলো এম। এম এর পরে আমরা 5 নম্বর ঘরটা নিলাম,
তাহলে m বাই কত হবে 5, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের টোপোশিট নাম্বার, ঠিক আছে। তাহলে কি হলো, প্রথমে ছিল মিলিয়ন সিট 4 ডিগ্রি 4 ডিগ্রি, সেটা থেকে গেল 1 ডিগ্রি 1 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে যখন আবার এটাকে ছোট ভাগে 16টা ভাগে ভাগ করলাম, ঠিক আছে, তখন এটার কথা হবে বলতো, এটাকে বলো ইঞ্চি শিট, এবং এটার ইঞ্চি শিট, আর এটা হচ্ছে এর ম্যাপ নাম্বার 73 m বাই 5, 73 m বাই 6, 73 k বাই, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু হবে। ওকে, তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, এটার তখন আরেক কত হবে, এটার আরেক হবে 1:50,000, ঠিক আছে। তাহলে এটার তখন আরেক কত হবে 1:50,000। তাহলে পরীক্ষা যদি দিত এরকম যে এই যে 73 c বাই 13, তাহলে এটার আরেক কত, তাহলে 73 c বাই 13 এর আরেক কত হয়ে যাবে, এই যে এগুলো 73 বা 72 m বাই 5, এগুলো সবটারই আরেক কত হবে না 1:50,000 হবে এর আরেক, ঠিক আছে। তাহলে এই যে যে ভাগটা করা হয়েছে, এই ভাগটা কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। ভারতের ক্ষেত্রে যে সার্ভে অফ ইন্ডিয়া, সে কিন্তু এইভাবে কিন্তু ক্যালকুলেশন গুলো করে থাকে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভারতের টোপোশিটের ক্ষেত্রে, ঠিক আছে, এই যে যে নাম্বারটা কত থেকে শুরু হয় এবং কত দূর পর্যন্ত যায়। মনে রাখবে ভারতের ক্ষেত্রে সেটা কিন্তু শুরু হয় 40 থেকে, আর যায় কত দূর পর্যন্ত, 92 পর্যন্ত যায়, ঠিক আছে। তাহলে এখন যদি প্রশ্ন বলে যে নিচের কোন টোপোশিটটি ভারতের ম্যাপের মধ্যে পড়বে না, অপশন থাকলো 39, ঠিক আছে। তাহলে 39 কি এর মধ্যে পড়ছে না, তাহলে 39 কিন্তু ভারতীয় কিন্তু টোপোশিটের মধ্যে পড়বে না, ঠিক আছে। আর একটা জিনিস দেখা গেলো, এরকম বললো যে নিচের কোন টোপোশিটের নাম্বারটি সঠিক নয়, এরকম দিল যে 50 দিল, 50 দিল, তার কে বাই 17 দিল, তো এটা কি ভারতের কোনো টোপোশিটের নাম্বার হবে? অবশ্যই হবে না। কেন বলতো, দেখো 50টার মধ্যে পেয়ে যাবো, 50টা পেয়ে যাবো, 40 থেকে 92 যেহেতু আছে, 50টা পেয়ে যাবো। কিন্তু কে কে দেখো এর মধ্যে কে আছে, কেটাও পেয়ে যাবো, কিন্তু তারপর 17 বলেছে, আমরা কি এখানে 17 পর্যন্ত পেলাম? না, আমরা 16 পর্যন্ত পেলাম। তাই যদি বলে এই টোপোশিট নাম্বারটা কি ভারতের মধ্যে পড়বে, তাহলে কিন্তু এটা পড়বে না, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু পড়বে না। আমি আর একটা দিচ্ছি, ধরো এরকম একটা সংখ্যা দিল যে বললো 73 বা 72, 72 বললো, তার বললো এস বাই 10, তাহলে 72 এস বাই 10, আমরা কি এখানে এস পাবো? এস পর্যন্ত কি কি আছে? এস পর্যন্ত কিন্তু নাই। তাহলে এই টোপোশিট নাম্বারটাও কিন্তু ভারতের মধ্যে পড়বে না। তাহলে এরকম ভাবে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, আর যদি খালি সংখ্যা থাকে তাহলে বুঝতে হবে সেটা মিলিয়ন সিট। সংখ্যার সাথে যদি এ বি সি ডি যাই থাকুক, এ থেকে কত পর্যন্ত থাকতে পারে, পি পর্যন্ত, তাহলে সেটা কি বলবো আমরা, সেটা বলবো কিন্তু আমরা ডিগ্রি সিট, এবং এর আরএফ কত 1:2,50,000। আর যখন আমরা সংখ্যাটা বলবো প্লাস লেটার বাই নাম্বার, ঠিক আছে, 73 m বাই 5, m বাই 10, এরকম যাই বলুক না কেন, তখন সেটা কি হবে 15 মিনিট ইন্টু 15 মিনিট ম্যাপ হবে। এবং এই ম্যাপগুলো কিন্তু আমরা সচরাচর কলেজ বা স্কুলে কিন্তু ব্যবহার করেছি। ওকে, আর এটার আরেক কত হয় 1:50,000। ক্লিয়ার? একটা প্রশ্নের মধ্যে আমরা কিন্তু অনেক কিছু আলোচনা করলাম। এই এই কনসেপ্টটাই কিন্তু পরের অনেক প্রশ্নে কাজে লাগবে। 5 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে এরকম একটা ডেল্টা ছিল, এই ডেল্টা চিহ্ন দ্বারা কি প্রকাশিত হয়? ডেল্টা চিহ্ন বা ত্রিভুজের চিহ্ন দ্বারা কিন্তু মনে রাখবে পাহাড়ের চূড়াটাকে দেখানো হয়। ওকে, উঁচু কোনো জায়গাকে কিন্তু বা পাহাড়ের চূড়াকে কিন্তু এরকম ডেল্টা চিহ্ন দ্বারা দেখানো হয়, ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো, বলছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের নির্মাণকারী সংস্থার নাম কি? ঠিক আছে, আমরা সবাই জানি যে সার্ভে অফ ইন্ডিয়া, SOI, সার্ভে অফ ইন্ডিয়া 1667 সালে এটা তৈরি হয়। এই সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু ভারতের টোপোশিট গুলো তৈরি করে, এবং এর সদর দপ্তর কোথায় আছে? এই সদর দপ্তর কিন্তু আছে দেরাদুনে। ওকে, ইসরো কি? ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা তৈরি হয় কত সালে? 1969 সালের 15ই আগস্ট কিন্তু এটা তৈরি হয়। এবং এর হেডকোয়ার্টার কোথায় আছে? না, এর হেডকোয়ার্টার কিন্তু বেঙ্গালুরুতে আছে। ওকে, আচ্ছা, IUCN, মনে রাখবে এই IUCN এর কাজ কি? এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এটা কি? IUCN, ঠিক আছে। এর সদর দপ্তর কোথায়? মনে রাখবে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে কিন্তু এর সদর দপ্তরটা অবস্থিত। এবং এ কি করে না, এ বিলুপ্ত প্রায়, বিপন্ন প্রায় এই সমস্ত যে জীব প্রজাতি, তাদের নামগুলো কিন্তু লিপিবদ্ধ করে থাকে। ওকে, আচ্ছা, ন্যাটমো, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। ন্যাটমো মনে রাখবে তৈরি হয় 1956 সালে, এবং এর সদর দপ্তর কোথায় আছে? না, কলকাতাতে অবস্থিত। ওকে, ন্যাশনাল থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন, এর পুরো নাম কি? ন্যাশনাল থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন। এ কি করে না, এই সংস্থা হচ্ছে বিভিন্ন থিম ভিত্তিক ম্যাপগুলোকে জেনারেট করে, এবং এই সদর দপ্তর কোথায় আছে? না, কলকাতাতে অবস্থিত আছে। তাহলে 6 নম্বর প্রশ্ন উত্তর কি হলো? ডি, সার্ভে অফ ইন্ডিয়া। ওকে, 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সিরিজে মানচিত্রের স্কেল কত? আন্তর্জাতিক সিরিজে মনে রাখবে 1:, এর আরএফ হয় 1:10 লাখ, ঠিক আছে। 1:, কত হয়? 10 লাখ। আর এই 1:10 লাখ মানে হচ্ছে 1 সেমিতে হয়, মনে রাখবে 1 সেমিতে হয় 10 কিমি। ওকে,
এটা কত হয় না 1 সেমিতে 10 কিমি। তাহলে উত্তর কোনটা হবে? বি হবে 1 সেমিতে 10 কিমি। ওকে, 7 নম্বর প্রশ্ন হয়ে গেল। 8 নম্বর প্রশ্ন আছে দেখো, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি শীটকে কি বলা হয়? প্রথমেই বললাম 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রিকে কি বলবো আমরা? মিলিয়ন শীট বলবো। ওকে, ইঞ্চি শীট, ডিগ্রি শীট। ডিগ্রি শীটে কত হবে? 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, হাফ ইঞ্চি শীটে কত হয় মনে রাখবে? 30 মিনিট ইন্টু 30 মিনিট হয়। ওকে, আর যেটা ইঞ্চি শীট সেটা মনে রাখবে 15 মিনিট ইন্টু 15 মিনিট হয় এর উত্তর। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়া সিরিজের ভূবৈচিত্র্য সূচক স্কেল কত? তো দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেই দেশগুলোর জন্য ম্যাপ যে জেনারেট করা হয় বা টপোশিট যে তৈরি করা হয় সেটা কিন্তু আরএফ হয় 1:2 লক্ষ। ওকে, এর আরএফ কত হয় না? 1:2 লক্ষ হয়, ঠিক আছে। 10 নম্বর যে প্রশ্নটা দিয়েছে দেখো, বলছে 10 নম্বর বলছে শীটের এদিকে শীটের সাথে এদিকে এক্সটেনশনটাকে মিলাতে হবে। বলছে মিলিয়ন শীট। মিলিয়ন শীট কোনটা আমরা জানি? মিলিয়ন শীট কিন্তু 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এর সাথে কি হবে? এর সাথে হবে 4 নম্বর, ঠিক আছে। আচ্ছা, ডিগ্রি শীট কত না? 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কত হবে? বি এর সাথে হবে 3 নম্বর। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, এই হাফ ইঞ্চি শীট, হাফ ইঞ্চি শীট মনে রাখবে 30 মিনিট ইন্টু 30 মিনিট বা 30 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি। ওকে, বলছে কি তাহলে সি এর ক্ষেত্রে কি হবে? সি এর ক্ষেত্রে হবে 2। ওকে, 30 মিনিট ইন্টু 30 মিনিট। আর তাহলে বাকি থাকলো কি? ডি। তাহলে ডি এর সাথে অটোমেটিক ভাবে কি হবে? ইঞ্চি শীট কাকে বলে? ইঞ্চি শীট হচ্ছে এটা, যে 15 মিনিট ইন্টু 15 মিনিট। ওকে, তো এই হলো আমাদের 10টা প্রশ্ন। তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের কিন্তু গাজল সিভিল সার্ভিস একাডেমিতে অনলাইন মক টেস্টের দ্বিতীয় ব্যাচটি কিন্তু শুরু হয়েছে গতকাল, অর্থাৎ 20 জুলাই থেকে, ঠিক আছে। তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। আমরা কিন্তু এখানে টপিক ধরে ধরে মক টেস্টগুলো নিচ্ছি এবং সেপ্টেম্বরের 5 তারিখের আগেই কিন্তু সমস্ত চ্যাপ্টারের মক টেস্টগুলো কমপ্লিট হবে এবং তার সাথে সাথে কিন্তু টোটাল সিলেবাসের উপরে ফুল মক টেস্টও কিন্তু কয়েকটা করানো হবে। অবশ্যই কেউ যদি অ্যাডমিশন নিতে চাও নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। 11 নম্বর প্রশ্ন দিয়েছে দেখো, মেট্রিক স্কেল ও আরএফ স্কেল মিলিয়ে দাও। বলছে 1 সেমিতে 10 কিমি। তাহলে 1 সেমিতে যদি 10 কিমি হয় এর আরএফ কত হবে? 1:10 লক্ষ। 1 2 3 4 5 6, তারপরে এটা হয়ে যাবে এটা, ঠিক আছে। তার মানে এর সাথে উত্তর হবে 3। এর সাথে কোথায় 3 আছে দেখো? এর সাথে এটাতে 3 নাই, এটাতে 3 নাই, ঠিক আছে। তাহলে এর সাথে 3 এটা আছে, আর বি এর সাথে 4। 1 সেমিতে 2.5 কিমি। 2.5 কিমি মানে 2,50,000, ঠিক আছে। আচ্ছা, এরপর কি দিয়েছে? 1 সেমিতে 1 কিমি মানে 1:1 লক্ষ, ঠিক আছে। আর 2 সেমিতে 1 কিমি। 2 সেমিতে 1 কিমি মানে হচ্ছে 1 সেমিতে হাফ কিমি। আর হাফ কিমি মানে কত? 500 মিটার। 500 মিটার মানে কত সেন্টিমিটার হবে? 50,000 হবে। ওকে, তাহলে এটার উত্তর হবে কি? এটা হবে সি। 12 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে এদিকে আরএফ এদিকে সূচক সংখ্যার সাথে মিলাতে হবে, ঠিক আছে। দেখো এদিকে নিচে কি আছে? বলছে 1:, কত আছে? 1 2 3 4 5, এটা 1:10 লাখ, ঠিক আছে। তাহলে 1:10 লাখ কখন হবে? মনে রাখবে, যখন একটু আগেই বললাম যে যদি শুধুমাত্র সংখ্যা থাকে 73 হোক, 72 হোক, 60 হোক, 50 হোক, শুধুমাত্র যদি টপোশিটের নাম্বারটা বোঝায় তাহলে কিন্তু এখানে কিন্তু সংখ্যা দ্বারা যদি নাম্বারটা বোঝায় সে কিন্তু আরএফ 1:10 লক্ষ। তার মানে এটার সাথে এটা ঠিক আছে। আচ্ছা, 1:2,50,000। তো 2,50,000 মানে কি বলছিলাম যে ধরো একটা 73 আছে, 73 সাথে সি হলো, বি হলো, ডি হলো বা এফ হলো, ঠিক আছে। এই যে যে লেটারগুলো সংখ্যার সাথে যে লেটার বসবে তখন সেটা হয়ে যাবে কি 1:2,50,000, মানে এটাও ঠিক আছে। আর এখানে কিন্তু বলছে 1:1 লাখ। 1:1 লাখ কি? 73 সি বাই এস ই, ঠিক আছে। এই যে যে 73 সি, 73 দিলাম সি, সি বাই এর ক্ষেত্রে একটা ম্যাপে মোট 4 খণ্ড করা যায়, 4টা ডিরেকশনে ভাগ করা যায় এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, এটা কি সাউথ ইস্ট। তো এই যে ভাগগুলো করা হয় সেটা হচ্ছে 1:1 লাখ কিন্তু হয় এর আরএফ। তাহলে কি 73 সি বাই এস ই, এটার আরএফ কত হবে? 1:1 লাখ, ঠিক আছে। আর 1:50,000 কি? আমরা যে টপোশিটটা কলেজ বা ইউনিভার্সিটিতে বা স্কুলে ব্যবহার করেছি, যে 73 সি বাই 13 বা 45 ডি বাই 5, এই যে যে ব্যাপারটা সেটাকে কিন্তু আরএফ 1:50,000 দিয়ে দেখানো হয়, ঠিক আছে। 13 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমির একটি নির্দিষ্ট স্থানের গড় উচ্চতা কত? তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে কোন একটা স্থানের নির্দিষ্ট যে গড় উচ্চতা সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু বলা হবে স্পট হাইট। ওকে, সেটাই কি বলবো না? স্পট হাইট বলবো। চরম উচ্চতাটা কি? মনে রাখবে, সমুদ্র পৃষ্ঠ থেকে যে কোনো স্থানের প্রকৃত যে উচ্চতা সেটাকেই বলবো আমরা চরম উচ্চতা। এই চরম উচ্চতাকে 3 ভাবে লেখা যায় বা 3 ভাবে প্রকাশ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে বেঞ্চমার্ক, একটা হচ্ছে স্পট হাইট, আর একটা হচ্ছে কি ত্রিকোণমিতীয় পদ্ধতি বা ত্রিকোণমিতীয় উচ্চতা, ঠিক আছে। তাহলে চরম উচ্চতাকে কয় ভাবে প্রকাশ করা হয়? 3 ভাগে। একটা হচ্ছে বেঞ্চমার্ক, একটা হচ্ছে স্পট হাইট, আর একটা হচ্ছে ত্রিকোণমিতীয় উচ্চতা। ওকে, এগুলো প্রত্যেকটাই আমরা পরে আলোচনা করব। 14 নম্বর প্রশ্ন, কোথাকার সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতাকে
ভারত উপমহাদেশের সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা ধরা হয়। এটা মনে রাখবে করাচির যে বেস লেভেল বা সি লেভেল আছে সেটার সাপেক্ষে আমাদের ভারতীয় উপমহাদেশের যে কোনো স্থানের উচ্চতাকে ক্যালকুলেশন বা মাপা হয়ে থাকে। ঠিক আছে। 15 নম্বর, আন্তর্জাতিক সিরিজ অনুযায়ী শীটের অক্ষাংশগত বিস্তার কত? এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, ও এস এম, ওপেন সিরিজ ম্যাপ। ওপেন সিরিজ ম্যাপের ক্ষেত্রে মনে রাখবে, ওপেন সিরিজ ম্যাপের ক্ষেত্রে কিন্তু আমরা তো জানি যে ডিগ্রি শীট আর হচ্ছে মিলিয়ন শীট কত হয়, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, এটা কিন্তু আমরা জানি। কিন্তু যখনই ওপেন সিরিজ ম্যাপের কথা বলবে, রিসেন্ট কিন্তু ওপেন সিরিজ ম্যাপের মাধ্যমে কিন্তু টোপোশিট গুলোকে জেনারেট করা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যে বিস্তার সেটা কিন্তু 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হয়। ওকে, তাহলে কত হয়, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি না হয়ে কত হয়, সেটা 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হয়। এই ক্ষেত্রে যে 6 ডিগ্রি, এই 6 ডিগ্রিটা মনে রাখবে দ্রাঘিমাকে বোঝায়, আর 4 ডিগ্রিটাকে কি বলা হয়, অক্ষরেখাকে বোঝায়। ওকে, তো এইখান থেকে বলছে আন্তর্জাতিক সিরিজ অনুযায়ী শীটের অক্ষাংশগত বিস্তার, তাহলে অক্ষাংশগত বিস্তার কত বললাম, 4 ডিগ্রি, তাহলে এটার উত্তর কিন্তু 4 ডিগ্রি হবে। ওকে, 16 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে আন্তর্জাতিক সিরিজ ওপেন সিরিজের ক্ষেত্রে শীটের দ্রাঘিমাংশগত বিস্তার কত? একটু আগে বললাম আন্তর্জাতিক যখন ওপেন সিরিজ বলবে তখন কিন্তু 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এটা হবে না, সেটা কত হবে, 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হবে। ওকে, এখন বেশিরভাগ দেশের ক্ষেত্রেই যে আন্তর্জাতিক যে সিরিজগুলো বা মিলিয়ন সিটগুলোকে জেনারেট করা হচ্ছে সেটা কিন্তু 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রিতে না করে সেটা কিন্তু 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রিতে করা হচ্ছে। ওকে, তো এই যে 6 ডিগ্রি এটা কিন্তু দ্রাঘিমাকে বোঝায়, আর এই যে পরেরটা সেটা কিন্তু অক্ষরেখা বা অক্ষাংশকে বোঝায়। তাহলে ওপেন সিরিজের ক্ষেত্রে দ্রাঘিমাংশগত বিস্তার কত হবে, এখানে কিন্তু 6 ডিগ্রি হবে। ওকে, এখানে যদি অপশন দেখালো 4 না থেকে 5 না থেকে 4 ডিগ্রি থাকলো, অনেকে কিন্তু এটাকে গোল করে দিতে, কিন্তু সেটা উত্তর হবে না, খেয়াল যেন থাকে। তাহলে এটা 4 ডিগ্রি হবে না, এটা উত্তর কত হবে, 6 ডিগ্রি। 17 নম্বর, আন্তর্জাতিক সিরিজ অনুযায়ী প্রতিটি গোলার্ধের জন্য সিটের সংখ্যা কত? মনে রাখবে এই যে মিলিয়ন সিট আমরা যেটাকে বলছি, তো গোটা পৃথিবীকে কতগুলো মিলিয়ন সিট গোটা পৃথিবীকে কভার করতে পারবে, সেটার সংখ্যাটা কত না 2222টি। ওকে, তাহলে এখানে কি 2222টি উত্তর করলে হবে, হবে না। বলছে প্রতিটি গোলার্ধ, এই 2222টি দুটো গোলার্ধে ভাগ করে দিলে কত হবে না 1111 হবে, মানে 1111। ঠিক আছে, তাহলে 1111টি এক একটা গোলার্ধে এরকম আমরা আন্তর্জাতিক ম্যাপের যে টোপোশিট সেগুলো পাবো। ঠিক আছে, মিলিয়ন শিটে ম্যাপ পাবো। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত হলো, ডি হলো। চলো 18 নম্বর যে প্রশ্ন আছে দেখো, বলছে সার্ভে অফ ইন্ডিয়া গঠিত হয়, ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অথচ সোজা প্রশ্ন। 1767 সালে কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া গঠিত হয়। এই 1956 সালে কি তৈরি হয় মনে রাখবে, ন্যাটমো, NATMO, ন্যাশনাল থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন। কত সালে তৈরি হয়, 1956 সালে। এই সদর দপ্তর কোথায় মনে রাখবা, এই সদর দপ্তর হচ্ছে কলকাতাতে আছে। ঠিক আছে, এর সদর দপ্তর কলকাতাতে আছে। আচ্ছা 1969 মনে রাখবে, 1969 সালের 15ই আগস্ট কিন্তু তৈরি হয় আমাদের ইসরো। ঠিক আছে, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশন। ওকে, এর সদর দপ্তর কোথায়, এর সদর দপ্তর কিন্তু আছে বেঙ্গালুরু। ওকে, আচ্ছা 1851 সাল, এই সালটাও ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি সালগুলোকে এমনভাবে সিলেক্ট করেছি যেন প্রত্যেকটাকে ব্যাখ্যা করতে পারি, এবং জিওগ্রাফি রিলেটেড কিন্তু প্রত্যেকটা সাল পরীক্ষাতে কিন্তু আসলেও আসতে পারে। ওকে, দেখো 1851 সাল, 1851 সালে মনে রাখবে GSI, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এবং এর সদর দপ্তরও কিন্তু কলকাতাতে অবস্থিত। ওকে, তাহলে এর সদর দপ্তর কোথায় আছে না, এটাও কিন্তু কলকাতাতে আছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সাল তৈরি হয়, 1851 সালে, এটারও সদর দপ্তর কোথায় না, কলকাতাতে অবস্থিত। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে টোপোশিটের সূচক সংখ্যা যদি 73-এর এ হয়, একটু আগে বললাম সংখ্যার সাথে এ থাকুক, বি থাকুক, সি থাকুক, যাই থাকুক না কেন, তখন তার আরএফ কত হবে, 1:2,50,000। তাহলে এটার উত্তর কত হবে, 1:2,50,000। ঠিক আছে, 10 লক্ষ কখন হবে, যখন শুধু সংখ্যা থাকবে, দেখো 73 থাকলেও তখন 10 লক্ষ হলো। ওকে, আর 50,000 কতক্ষণ হবে, যখন 73 A/10 এরকম নাম থাকবে, তখন হবে 1:50,000। আর 1:1 লাখ কখন হবে, যখন থাকবে 73, ঠিক আছে, A/নর্থ ইস্ট, ঠিক আছে, বা A/সাউথ ইস্ট। ঠিক আছে, মানে চারদিকে যে ভাগ করা হয় কোন একটা জায়গাকে, সেই অনুসারে যখন নাম হবে তখন হবে 1:10 লাখ, 1:1 লাখ। 20 নম্বর, পর্বত, পাহাড়, মালভূমি বা শৈলশিরার মধ্যবর্তী নিচু বা অবনমিত স্থানকে কি বলা হয়? ঠিক আছে, তাহলে পাহাড়, পর্বত, মালভূমি প্রভৃতির নিচু অবনমিত স্থানকে, এরকম নিচু অবনমিত স্থান, এই জায়গাটাকে কি বলবো আমরা, এটাকে বলবো উপত্যকা, বা এটাকে ইংলিশে বলা হয় ভ্যালি। ওকে, আচ্ছা বেঞ্চমার্ক কি, স্পার্ক কি, স্যাডেল কি, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই পরে প্রশ্ন আছে, তখন আমি ডিসকাস করছি।
আচ্ছা 21 নম্বর বলছে নদীর উপর নির্মিত নিচু বাঁধ যা বর্ষাকালে ডুবে যায় তাকে কি বলা হয়? তাহলে নদীর উপর নিচু যে বাঁধ থাকে বা সেতু ধরনের যে জিনিসটা থাকে সেটা বর্ষাকালে কি হয় ফের ডুবে যায়, সেটাকে কি বলা হয়? সেটা কিন্তু বলা হয় কজ ওয়ে। ভীষণ ইম্পর্টেন্ট, কজ ওয়েটা কি? তাহলে এটা কিন্তু একটা শ্যালো ক্রসিং বলা হয় ইংলিশে, বা এটা হচ্ছে কি নদীর উপর ছোট নির্মিত সেতু যেটা হচ্ছে বর্ষাকালে ডুবে যায় সেটাকে বলা হয়। 22 নম্বরটা ইম্পর্টেন্ট, বলছে অনেকগুলি সমোন্নতি রেখা যখন খুব কাছাকাছি অবস্থান করে তখন তাদের আঁকতে খুবই অসুবিধা হয়, তখন তাদেরকে কয়েকটি ভাঙা রেখা দ্বারা একে বোঝানো হয়। দেখো এই একটা সমোন্নতি রেখা এবং তার কাছাকাছি আর একটা সমোন্নতি রেখা আছে, এটা দেখা গেলো 120 মান আর এটা দেখা গেলো 140 মান। আমাদের দেশে সমোন্নতি রেখাগুলোর ব্যবধান কত হয় না 20 মিটার করে হয়। ওকে, বিশেষ করে আমাদের ভারতে যে 1:50,000 যে টোপোশিটটা আছে সেটার ক্ষেত্রে। তাহলে এই যে দুটো টোপোশিটের ক্ষেত্রে দুটো সমোন্নতি রেখা আছে, এর মাঝে কিন্তু আর একটা সমোন্নতি রেখা কিন্তু বের করা যেতে পারে। কিন্তু যদি এর উচ্চতাটা কম হয়, মানে উচ্চতাটা যদি খুব বেশি হয় বা এর কাছাকাছি যদি অবস্থান করে, তাহলে এর মাঝে সমোন্নতি রেখা কিন্তু না দেখিয়ে কি করা হয় এরকম ভাঙা ভাঙা বা এরকম ভাবে কিন্তু দেখানো হয়ে থাকে। এটাকে মাপা হয় না, এটাকে জরিপ করা হয় না, এটা অনুমান ভিত্তিক রেখাকে টেনে দেওয়া হয় এবং বলা হয় যে এটা হয়তো 20 আর 40-এর মাঝে কত হবে না যে 10 হতে পারে, ঠিক আছে, মানে 130 হতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যে ভাঙা ভাঙা যে রেখা টানা হয় সেটাকে বলা হয় ফর্ম লাইন। ওকে, এটা কি বলা হয় বলতো? অনুমান ভিত্তিক সমোন্নতি রেখা। পরীক্ষাতে এরকম অপশন থাকতে পারে যে অনুমান ভিত্তিক সমোন্নতি রেখাকে কি বলা হয়, সেটা কিন্তু বলা হয় ফর্ম লাইন। ওকে, আচ্ছা স্নো লাইন তো আমরা জানি হিমরেখা, পাহাড় বা পর্বতের যে উচ্চতার উপর দিকে বরফ জমে যায়, মানে জল জমে বরফে পরিণত হয় এবং যার নিচে বরফ গলে জলে পরিণত হয়, সেই রেখাটাকে আমরা কি বলবো? স্নো লাইন বলবো। এটা একটা পাহাড়, এর উপরে এইখানটাতে বরফ আছে আর এখান থেকে গলে জল তৈরি হয়, তো এই রেখাটাকে আমরা বলবো স্নো লাইন। ওকে, আচ্ছা সমোন্নতি রেখা তো আমরা জানি। 13 নম্বর দেখো, বলছে পাহাড়ের বা পর্বতের ঢালের যে অংশ খুব খারাপভাবে নেমে আসে, তাহলে পাহাড় পর্বতের যে অংশ খুব খারাপভাবে নেমে আসবে তাকে কিন্তু বলা হবে ভিগুতট। ওকে, আচ্ছা 24 নম্বর, টোপো ম্যাপে মার মার কথার অর্থ কি? বলছে ম্যাক্স হবে না ম্যাক্সিমাম হবে না মার্কেটিং হবে না মার্কেট হবে? টোপো শিটে মার কথার অর্থ মনে রাখবে মার্কেট। 25 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে আমাদের টোপো মানচিত্রগুলিতে অনেক ক্ষেত্রে ত্রিকোণ চিহ্ন দেখানো হয়, এরকম ত্রিকোণ চিহ্ন দিয়ে কিন্তু কিছুটা পাশে লেখা থাকে কিছু উচ্চতা, ঠিক আছে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় মনে রাখবা ত্রিকোণমিতীয় স্টেশন। ত্রিকোণমিতীয় স্টেশন কিন্তু এরকম ভাবে বলা হয়। আচ্ছা 26 নম্বর, OSM এর পুরো নাম বলছে ওশিয়ান সার্ভে ম্যাপ, ওপেন স্পেস ম্যাপ না ওপেন সি ম্যাপ না ওপেন সিরিজ ম্যাপ? এটা হবে ওপেন সিরিজ ম্যাপ। এবং এই ওপেন সিরিজ ম্যাপের ক্ষেত্রে যে মিলিয়ন শিটের ম্যাপ বলছি সেটার এক্সটেনশন কত থাকে? 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকেও একটা জিনিস ক্লিয়ার করে বুঝে নাও যে ওপেন সিরিজ মিলিয়ন শিট ম্যাপের ক্ষেত্রে একটা মিলিয়ন শিট ম্যাপের মধ্যে কতগুলো ডিগ্রি শিট থাকবে, ঠিক আছে। তাহলে 4 ডিগ্রি যখন 4 ডিগ্রি ছিল তখন তো আমরা ডিগ্রি শিট পেয়েছিলাম কত? 16টি। তাহলে এখন যখন 6 ডিগ্রি আর 4 ডিগ্রি আছে তখন কি আমরা 16টি পাবো? তখন কিন্তু আমরা 16টি পাবো না, ঠিক আছে। এই 4 গুণ করলে 4 4 16 হয়েছিল, এখানে 4 আর 6 গুণ করে 24 হবে, তাহলে 24টি হবে। তাহলে প্রশ্ন এরকম আসবে যে একটি ওপেন সিরিজ মিলিয়ন শিট ম্যাপের মধ্যে কতগুলো ডিগ্রি শিট পাবো? তাহলে কিন্তু সেক্ষেত্রে 16 না, সেক্ষেত্রে 4 6 24টি আমরা ডিগ্রি শিট পাবো। ক্লিয়ার? 27 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে ওপেন সিরিজ টোপো ম্যাপের বিস্তার কত? একটু আগেই বললাম ওপেন সিরিজ টোপো ম্যাপের বিস্তার কত হবে? 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হবে। 28 নম্বর প্রশ্নটা একবার দেখে নাও, বলছে একটি ডিগ্রি শিট ম্যাপে কতগুলি 15 মিনিটের ম্যাপ পাবো, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি এটা একটা ডিগ্রি শিট, এটা একটা ডিগ্রি শিট, এটাকে আমরা ভাগ করব কয় ভাগে? 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করলে মোট কতগুলো ক্ষোভ পাবো? 16টা। এই এক একটা ক্ষোভকে বলছে 15 মিনিট ম্যাপ, আর 15 মিনিট ম্যাপটাকে বলছে ইঞ্চি ম্যাপ, ঠিক আছে। তাহলে কতগুলো পাবো? একটা ডিগ্রি শিটের মধ্যে 16টা। তাহলে একটা ডিগ্রি শিটের মধ্যে কতগুলো আমরা 15 মিনিটের ম্যাপ পাবো? 16টা। কিন্তু যদি বলতে একটা মিলিয়ন শিটের মধ্যে কতগুলো আমরা 15 মিনিটের ম্যাপ পাবো বা ইঞ্চি শিট ম্যাপ পাবো, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে 256টা। 29 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে একটি ওপেন সিরিজ মিলিয়ন শিট ম্যাপে কতগুলো ডিগ্রি শিট পাবো, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, ওপেন সিরিজ মিলিয়ন শিটের মধ্যে কতগুলো ডিগ্রি শিট? একটু আগে বললাম এটার এক্সটেনশন কত? 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তাহলে ডিগ্রি শিট কত পাবো? 4 6 24টি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 24টি। এই ক্ষেত্রে কেউ যদি 16টি উত্তর করে তাহলে তার উত্তর কিন্তু ভুল। 30 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে পার্বত্য শ্রেণীতে উচ্চ গিরিপথকে কি বলা হয়? পার্বত্য শ্রেণীতে উচ্চ গিরিপথকে কিন্তু বলা হয়
কোল, ঠিক আছে, এটাকে কি বলা হয়? কোল বলা হয়। এই প্রণালীটা কি জিনিস আর ইস্থুমাসটা কি জিনিস একটু ভালো করে বুঝে নাও। আমাদের ভারতের ম্যাপের ক্ষেত্রে মনে রাখো, তো এইখানে আছে শ্রীলঙ্কা, ঠিক আছে, এই যে মাঝখানে যে জায়গাটা এটাকে বলা হয় পক প্রণালী। এটাকে কি বলা হয়? না পক প্রণালী বলা হয়। ওকে, পক প্রণালী বলা হয়। এই পক প্রণালী কি করেছে, এদিকে দেখো আছে আরব সাগর, এদিকে আছে দেখো হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে দুটো বৃহৎ জলভাগকে যখন সংকীর্ণ একটা জলভাগ যুক্ত করবে সেটাকে বলা হয় প্রণালী। সেটাকে কি বলা হয়? প্রণালী। আচ্ছা, ইস্থুমাস কাকে বলে? ইস্থুমাসের ক্ষেত্রে মনে রাখবে উত্তর আমেরিকা মহাদেশ আর দক্ষিণ আমেরিকা মহাদেশ। তাহলে এরকম ধরো উত্তর আমেরিকা মহাদেশ এদিকে ছিল আর এদিকে ধরো দক্ষিণ আমেরিকা মহাদেশ ছিল, মাঝখানে একটা পানামা বলে জায়গা ছিল না? তাহলে পানামা খালটা কি করেছে? পানামা তো খাল না, অ্যাকচুয়ালি পানামা একটা জায়গা, ঠিক আছে, একটা সংকীর্ণ স্থলভাগ। তাহলে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার দুটো কি বৃহৎ ভূখণ্ড, তাহলে দুটো বড় ভূখণ্ডকে যখন ক্ষুদ্র একটা ভূখণ্ড যুক্ত করে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা ইস্থুমাস। পৃথিবীর বেস্ট ইস্থুমাসের উদাহরণ হলো পানামা। ওকে, আর এর সাথে সাথে অন্যভাবে বলা যেতে পারে সংকীর্ণ একটা স্থলভাগ যখন দুই সাইডে বিশাল বড় একটা জলভাগকে পৃথক করে বা সংযুক্ত করে, পৃথক করে এক কথায়, তখন সেটাকে কিন্তু বলা হয় ইস্থুমাস। ওকে, আর কি বলছে, পার্বত্য শ্রেণীতে যখন উঁচু গিরিপথ থাকে তখন সেটাকে কি বলবো আমরা? কোল বলবো বা কল বলবো, ঠিক আছে। 31 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে পার্বত্য শ্রেণীতে গিরিপথটি বেশ প্রশস্ত হলে এবং দুপাশের পর্বত যদি নিচু হয় অর্থাৎ দেখতে অনেকটা ঘোড়ার জিনের মতো হয়, সেইরূপ গিরিপথকে আমরা কি বলবো? সেইরূপ গিরিপথকে কিন্তু আমরা বলবো স্যাডেল। এটাও কিন্তু মনে রাখো। 32 নম্বর, পর্বত বা পাহাড়ের যে অংশ ক্রমশ ঢালু হয়ে নদী উপত্যকায় প্রবেশ করে তাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্পার। এটাকে কি বলা হয়? না স্পার বলা হয়। তাহলে পর্বত বা পাহাড়ের যে অংশ ক্রমশ ঢালু হয়ে নদী উপত্যকায় গিয়ে প্রবেশ করে সেটাকে কি বলবো আমরা? স্পার বলবো। দেখো 33 নম্বর যে প্রশ্নটা আছে, বলছে আন্তর্জাতিক সিরিজ অনুসারে কতগুলি টোপো ম্যাপ আছে, ঠিক আছে। তো আন্তর্জাতিক সিরিজ অনুসারে মনে রাখবে মোট 2222টি টোপো ম্যাপ আছে। তার মধ্যে উত্তর গোলার্ধে আছে কতগুলো? উত্তর গোলার্ধে কিন্তু আছে 1111টি এবং দক্ষিণ গোলার্ধে আছে 1111টি, ঠিক আছে। 34 নম্বর, পৃথিবীর আন্তর্জাতিক মানচিত্র সিরিজের স্কেল কত? যখনই আন্তর্জাতিক সিরিজের স্কেলের কথা বলবে তখন 1:10 লক্ষ হবে। তারপরে দেখো দক্ষিণ এশিয়া সিরিজের ভূবৈচিত্র্য সূচক স্কেল কত? যখন দক্ষিণ এশিয়ার কথা বলবে 1:1 লাখ হবে এর, সরি 1:2 লাখ হবে এর উত্তর। দক্ষিণ এশীয় সিরিজের মধ্যে কত হবে? 1:2 লাখ। 36 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে কোন স্থানের সর্বাধিক উচ্চতা ও সর্বনিম্ন উচ্চতার মধ্যে যে পার্থক্য সেটাকে কিন্তু বলা হয় আপেক্ষিক উচ্চতা। ওকে, আপেক্ষিক উচ্চতা বা রিলেটিভ হাইট। দেখো এরপর কিছু ইংলিশ ভার্সনের কোশ্চেন এখানে নেওয়া হয়েছে, সেগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। বলছে এই টোপোগ্রাফিক ম্যাপ শোজ, টোপোগ্রাফিক ম্যাপ কি দেখায়? বলছে পপুলেশন ডিস্ট্রিবিউশন কি দেখায়, পলিটিক্যাল বাউন্ডারিজ কি দেখায়, রিলিফ অ্যান্ড কালচারাল ফিচার্স। টোপোগ্রাফিক্যাল ম্যাপে কিন্তু মেনলি প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলোকে দেখানো হয়, যেমন ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, এগুলো হচ্ছে প্রাকৃতিক বিষয়, এবং জনবসতি, রাস্তাঘাট, সেতু, মন্দির, মসজিদ, এই জিনিসগুলো কি সাংস্কৃতিক উপাদান, এই জিনিসগুলো কিন্তু দেখানো হয়ে থাকে। 38 নম্বর প্রশ্ন আছে দেখো, দ্য স্কেল অফ এ সার্ভে অফ ইন্ডিয়া টোপোশিট ইজ, মানে আমাদের টোপোশিটগুলো যেগুলো জেনারেট করে সার্ভে অফ ইন্ডিয়া সেটার স্কেল জেনারেলি কত হয়? 1:50,000, ঠিক আছে। 39 আছে দেখো, বলছে ইন এ টোপোগ্রাফিক শিট ব্রাউন লাইনস, ঠিক আছে, ব্রাউন কালার দিয়ে কি দেখানো হয়? আমরা সবাই জানি ব্রাউন কালার দিয়ে কিন্তু কন্টুর লাইনগুলোকে দেখানো হয়ে থাকে। 40 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে কন্টুর লাইনস রিপ্রেজেন্ট, কন্টুর লাইন দিয়ে কি দেখানো হয়? কন্টুর লাইন দিয়ে কিন্তু ইকুয়াল এলিভেশন গুলো দেখানো হয়, অর্থাৎ টোপোশিট দেখা গেলো এরকম হচ্ছে একটা কন্টুর লাইন আছে, তাহলে এই কন্টুর লাইনটা যেখান দিয়ে গেছে, এই লাইনটা যেখান দিয়ে গেছে তার সেখানকার উচ্চতা কি হবে? সব জায়গাতে একই হবে। 41 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে ক্লোজলি স্পেসড কন্টুর লাইনস ইন্ডিকেট, দেখা গেলো এটা একটা কন্টুর লাইন, এটা একটা কন্টুর লাইন, ঠিক আছে, এটা দেখা গেলো 100 মিটার, ঠিক আছে, এটা কত? এটা দেখা গেলো 100 মিটার আর এটা দেখা গেলো 80 মিটার, ঠিক আছে। আবার দেখা গেলো এই একটা কন্ট্রোল লাইন আর এই একটা কন্ট্রোল লাইন, এটা হচ্ছে 100 মিটার, এটা হচ্ছে 80 মিটার। তো এই দুটো যেহেতু কাছাকাছি আছে আর এই দুটো অনেক দূরে দূরে আছে, তো যেটা যত কাছে থাকবে তত বুঝতে হবে কি ঢালটা এরকম খাড়াই প্রকৃতির হবে, ঠিক আছে, আর যত দূর হবে তখন ঢালটা কি হবে? ঢালটা কিন্তু এরকম মৃদু প্রকৃতির হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স, তাহলে কি হবে? স্টিপ স্লোপ হবে। ওকে, 42 নম্বর প্রশ্নটা আছে দেখো, বলছে হুইচ কালার ইজ ইউজড ফর ওয়াটার বডিজ, ঠিক আছে, ইন টোপো ম্যাপ। টোপো ম্যাপে ওয়াটার বডিজকে কোন কালারে দেখানো হয়? না ব্লু কালারে কিন্তু দেখানো হয়ে থাকে। 43 নম্বর প্রশ্ন আছে দেখো, বেঞ্চমার্ক আর ইউজ টু, ঠিক আছে, তো বেঞ্চমার্ক কিসের জন্য ইউজ করা হয়?
মনে রাখবে এক্সাক্ট হাইট অ্যাবভ সি লেভেল, সি লেভেল থেকে কোনো একটা স্থানের প্রকৃত যে দূরত্বটা, প্রকৃত যে উচ্চতাটা সেটা মাপার জন্য কিন্তু আমরা বেঞ্চমার্ক ইউজ করি। কোথায় লেখা আছে যে 200 পয়েন্ট দিয়ে লেখা আছে 200 বিএম, এর মানে হচ্ছে এখানকার উচ্চতা হচ্ছে 200 বেঞ্চমার্ক, মানে সি লেভেল থেকে এর উচ্চতা 200 মিটার। ঠিক আছে, 44 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে দ্য টোপোগ্রাফিক ম্যাপ নাম্বার 45D/7, তাহলে 45D/7, ঠিক আছে, এটা কত হবে? এটা হবে 1:50,000 শিট হবে এর উত্তর। ঠিক আছে, 45 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে ব্ল্যাক কালার ইজ ইউজড ফর, ব্ল্যাক কালার দিয়ে টোপোশিটে কি দেখানো হয়? মনে রাখবে ম্যান মেড ফিচার গুলোকে কিন্তু সব ব্ল্যাক কালার দিয়ে দেখানো হয়ে থাকে। ওকে, 46 নম্বর প্রশ্ন আছে দেখো, হোয়াট ডু গ্রিন প্যাচ রিপ্রেজেন্ট? ঠিক আছে, গ্রিন প্যাচ দিয়ে কি দেখানো হয়? মনে রাখবে ফরেস্টকে দেখানো হয়। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? সি হবে, ফরেস্ট। 47 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে কজওয়ে অন এ টোপোশিট, এই প্রশ্নটা কিন্তু বাংলাতেও ছিল। ঠিক আছে, বলছিলাম যে নদীর উপর একটা সেতু বা ব্রিজ বা বাঁধ ধরনের আছে, সেটা বৃষ্টির বা বন্যার ফলে কি হয়? ডুবে যায়, সেটাকে কিন্তু বলা হয় কজওয়ে, মানে শ্যালো ক্রসিং হবে এর সঠিক উত্তর। 48 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে হোয়াট ডাজ আরএফ স্ট্যান্ড ফর? আরএফ মানে তো আমরা জানি আরএফ স্কেল, এটা হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন হচ্ছে এর সম্পূর্ণ নাম। 50 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে হোয়াট ডাজ এ রেড লাইন ইন্ডিকেট? ঠিক আছে, টোপোশিটে রেড লাইন দিয়ে কি দেখানো হয়? বলছে ন্যাশনাল হাইওয়ে, রিভার, রেলওয়ে লাইন না কন্ট্রোল লাইন? তো এটা কিন্তু দেখানো হয় ন্যাশনাল হাইওয়েকে কিন্তু দেখানো হয়, এরকম ভাবে কিন্তু দেখানো থাকে ন্যাশনাল হাইওয়ে গুলোকে। ওকে, লাল কালারে। 50 নম্বর প্রশ্ন আছে দেখো, দ্য প্রেজেন্স অফ এ পেরিনিয়াল রিভার্স ইন্ডিকেট, ধরো কোন একটা জায়গা দিয়ে নদী প্রবাহিত হয়েছে এবং এখানে আমাদের ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা দেখে আমরা কি বুঝতে পারবো? সেখানে বৃষ্টিপাত কম হয় না বেশি হয়? সেই জায়গাটা কিন্তু হেভি রেনফল হয়। ঠিক আছে, বা এই নদীর উৎসস্থানে কি হবে? হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এ ব্ল্যাক ডট উইথ এ স্কোয়ার অ্যারাউন্ড ইট রিপ্রেজেন্ট, ঠিক আছে, বলছে ব্ল্যাক ডট, এরকম ব্ল্যাক কালার ডট দেওয়া আছে এবং চার সাইডে কি স্কোয়ার করা আছে, সেটা দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়? মনে রাখবে সেটা দিয়ে কিন্তু স্কুলকে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, 52 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে সেটেলমেন্ট অ্যালং রোড সাইড। ঠিক আছে, তাহলে ধরো একটা রোড আছে, রোডের সাইড দিয়ে কি এরকম সেটেলমেন্ট, সেটেলমেন্টগুলোকে এরকম বক্স বক্সে দেখানো হয় লাল কালারে। ঠিক আছে, এরকম বক্স করে দেখানো হয় লাল কালারে। তো সেটাকে কি বলবো আমরা? সেটাকে কি বলবো? লিনিয়ার বা রৈখিক জনবসতিকে বলা হয়। 53 নম্বর প্রশ্ন বলেছে দেখো, ডিসঅ্যাপিয়ারিং স্ট্রিম ইন্ডিকেটস, কোনো একটা জায়গায় দেখা গেলো নদী এরকম যাচ্ছে, যেতে 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 এই জায়গাতে নেই, আবার কোনো একটা জায়গা থেকে উঠে আসলো, তাহলে এই যে যে এরিয়া, এই জায়গাতে নদী যদি বাইরে না দেখা যায়, তাহলে বুঝতে হবে জায়গাটা কোথায় আছে না লাইমস্টোন রিজিয়ন আছে, মানে এই সমস্ত জায়গায় নদী কি হয়? ভূগর্ভে প্রবেশ করে যায়। ঠিক আছে, নদীটা অন্তঃসলিলা হয়ে যায়। 54 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে এ ট্রায়াঙ্গুলেশন পয়েন্ট ইজ ইউজ টু ডিটারমাইন, তাহলে এরকম ট্রায়াঙ্গুলেশন পয়েন্ট দিয়ে কি দেখানো হয়? মেনলি কোনো একটা জায়গার উচ্চতা বা এলিভেশনকে দেখানো হয়। 55 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার্স স্ট্রেট লাইন ডিস্টেন্স অন এ টোপোশিট? ধরো এটা একটা টোপোশিট, টোপোশিটে এখানে একটা এ পয়েন্ট আছে, এখানে একটা বি পয়েন্ট আছে, এটার দূরত্ব মাপার জন্য আমরা কি ব্যবহার করব? ঠিক আছে, সেটা কি আমরা কম্পাস ব্যবহার করব, না ডিভাইডার, না রুলার, না প্ল্যানিমিটার? মনে রাখবো এই ক্ষেত্রে আমরা ডিভাইডারকে ব্যবহার করব। ওকে, ডিভাইডার দিয়ে কিন্তু আমরা দুটো স্থানের ডিস্টেন্স পেয়ে যাব, স্ট্রেট ডিস্টেন্সটা। 56 নম্বর প্রশ্ন আছে দেখো, কন্টুর ইন্টারভাল রিমেইনস, বলছে কন্টুর ইন্টারভাল রিমেইনস কি? এটা মনে রাখবে ফিক্সড ফর এ ম্যাপ। ঠিক আছে, ধরো কোন একটা ম্যাপ, এটা একটা ম্যাপ আছে, ঠিক আছে, এটা দেখো একটা কন্টুর, এই পাশের একটা কন্টুর, এই পাশের একটা কন্টুর, এটার সাথে এটার যে ডিফারেন্সটা আমাদের টোপোশিট যেটা সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে, এটাতে কিন্তু ফিক্স থাকে, সেটা হচ্ছে 20 মিটার থাকে। তো বলছি এটা কিন্তু ফিক্স থাকে, ফিক্সড ফর এ ম্যাপ, এক একটা ম্যাপে কিন্তু এক এক রকম ভাবে থাকে এবং সেটা ফিক্সড হয়। 57 প্রশ্ন আছে দেখো, বলছে 1:50,000 স্কেল মিনস, 1:50,000 যদি হয় তাহলে 1 সেন্টিমিটারে 500 মিটার হয়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর, 1 সেমিতে 500 মিটার। 58 কি দিয়েছে দেখো, 58 দিয়েছে দেখো, বলছে এ টোপোশিট উইথ 1:25,000 স্কেল, তাহলে আরএফ হচ্ছে 1:25,000, মানে আরএফ যদি 50,000 বা 50,000-এর কম হয় সেটা বলে লার্জ স্কেল ম্যাপ, তাহলে আমরা কি বলবো? সেটাকে লার্জ স্কেল ম্যাপ বলবো। ঠিক আছে, দেখো 59, দ্য ডিরেকশন অফ এ ফ্লো অফ এ রিভার ইজ ডিটারমাইন্ড, কোন একটা নদী একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, এটা দিয়ে কি বোঝা যায়? এটাকে বোঝা যায় হচ্ছে স্লোপ ডিরেকশন। ঠিক আছে, মানে স্লোপের যেদিকে ডিরেকশন থাকবে নদী কিন্তু সেই দিকে প্রবাহিত হবে। ওকে, লাস্ট প্রশ্ন বলেছে যে প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন সাজেস্ট, মনে রাখবে এটা সাজেস্ট করে কি স্টিপ স্লোপ। ঠিক আছে, এইরকম একটা দেখা গেল উঁচু জায়গা আছে, এখান থেকে নদীগুলো কি হয়েছে? প্যারালাল ভাবে বেরিয়ে এসছে,
ঠিক আছে, কেন বেরিয়ে আসবে? যদি সেখানে স্লোপ বা ঢালটা খাড়াই হয়। তাহলে খাড়াই প্রকৃতির ঢালে বা অঞ্চলে কিন্তু নদীগুলো একটা নদী আর একটা নদীর সাথে মিশতে পারে না, সমান্তরালভাবে চলে যায়। সেটাকে আমরা কি বলবো? প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন বলবো। ওকে, এটা কখন হবে? যদি স্টিপ স্লোপ থাকে। তাহলে এই তোমাদের 60টা কোশ্চেন বা 60 কোশ্চেন অ্যানালাইসিস করে দিলাম টোপোশিট থেকে। ওকে, তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই লাইক করবে, আর একটু পারলে ভিডিওটাকে শেয়ার করে দেবে। ঠিক আছে।